আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে 28 তারিখ অর্থাৎ তার মাত্র একদিন পর অনার্স ফার্স্ট ইয়ার 2024-25 ব্যাচের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টিটি। তো এই নোটটা তৈরি করা হচ্ছে আমার কোচিং বা ARP কোচিংয়ের টিচার আলী রেজা পলাশ স্যার। উনি এই নোটটা প্রোভাইড করছেন। আমি আমার রিভিশনের জন্য নোটটাকে ভিডিও আকারে তৈরি করতেছি। তো আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায় হচ্ছে প্রাক উপনিবেশিক যুগ। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ক, খ, গ 2 ও 4 নম্বরের আকারে। মূলত সকলেই 4 নম্বরের আকারে দেওয়া আছে। 2 নম্বরের প্রয়োজন হলে আমরা 2 নম্বর করে লিখব, 4 নম্বরের প্রয়োজন হলে 4 নম্বর করে লিখব। তো সুফিবাদ কি? সুফিবাদ হলো ইসলামের একটি আধ্যাত্মিক সাধনার ধারা। এর মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি এবং মানব সেবা। সুফি সাধকেরা বিশ্বাস করতেন শুধু নামাজ, রোজা বা অন্যান্য ধর্মীয় আচার পালন করাই যথেষ্ট নয়, বরং একজন মানুষের মধ্যে সততা, দয়া, ক্ষমা, সহনশীলতা, সাম্য, মানব প্রেমের মতো গুণাবলী থাকা প্রয়োজন। সুফি সাধকেরা মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির শিক্ষা দিতেন। তারা জাতি, বর্ণ, ধনী, গরিব বা ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করতেন না। তাদের মতে সকল মানুষ সমান এবং মানব সেবাই সর্বোত্তম ইবাদত। বাংলায় আগত সুফি সাধকেরা বিভিন্ন স্থানে খানকা, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করেন। তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজসেবা, দরিদ্র মানুষের সাহায্য এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সরল জীবনযাপন, উন্নত চরিত্র, মানবিক আচরণ সাধারণ মানুষকে গভীরভাবে প্রভাবিত করে। ফলে অনেক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এবং বাংলায় শান্তিপূর্ণভাবে ইসলামের বিস্তার ঘটে। তাই বলা যায় সুফিবাদ শুধু একটি ধর্মীয় সাধনার পথ নয়, এটি ভালোবাসা, মানবতা, নৈতিকতা ও শান্তির শিক্ষা প্রদানকারী একটি জীবন দর্শন, যা বাংলার সমাজ ও সংস্কৃতিকে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। পরীক্ষার মূল পয়েন্ট: ইসলামিক আধ্যাত্মিক সাধনার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি ও মানব সেবা, সাম্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা শিক্ষা, খানকা, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা, শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার, বাংলার সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব। মনে রাখার কৌশল: আভা-মান-সা সহ খা প্র, আত্মশুদ্ধি, ভা আল্লাহর প্রতি ভালোবাসা, মান মানব সেবা, সা সাম্য, সহ সহনশীলতা, খা খানকা, প্র শান্তিপূর্ণ প্রচার। মনে রাখুন আভা-মান সা সহ খা প্র মনে থাকলে পুরো উত্তর সহজেই লিখতে পারবেন। এবার আসি 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে। বাংলার সামাজিক পরিবর্তনে সুফিবাদের ইসলাম প্রচারের প্রভাব বিশ্লেষণ করো। বাংলার সামাজিক পরিবর্তনে সুফিবাদের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যযুগে বাংলার সমাজে জাতিভেদ, কুসংস্কার, সামাজিক বৈষম্য এবং ধর্মীয় সংকীর্ণতা প্রচলিত ছিল। এই অবস্থায় সুফি সাধকেরা ভালোবাসা, মানবতা, সাম্য এবং সহনশীলতার শিক্ষা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনেন। তারা জোরপূর্বক নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে ইসলাম প্রচার করেন এবং মানুষের হৃদয় জয় করেন। সুফি সাধকেরা ধনী, গরিব, উঁচু নিচু বা জাতি বর্ণের কোনো ভেদাভেদ করতেন না। ফলে সমাজের অবহেলিত ও নিম্নবর্ণের মানুষ সম্মান ও মর্যাদা লাভের সুযোগ পায় এবং অনেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তারা বিভিন্ন স্থানে খানকা, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এবং সমাজসেবার কাজ পরিচালনা করেন। এর মাধ্যমে মানুষের মধ্যে শিক্ষা, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। এভাবে সুফিবাদ শুধু ইসলাম প্রচারই করেননি, বরং বাংলার সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক পরিবর্তন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরীক্ষার মূল পয়েন্ট: জাতিভেদ ও কুসংস্কারের বিরোধিতা, ভালোবাসা ও মানবতার শিক্ষা, শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার, নিম্নবর্ণের মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি, খানকা, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা, শিক্ষা ও নৈতিকতা প্রসার, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক পরিবর্তন। মনে রাখবেন এই পয়েন্টগুলো হচ্ছে ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকার জন্য। মনে রাখার কৌশল: ম্যানিমনিক অর্থ হচ্ছে মনে রাখার, নিউমোনিক, এটার উচ্চারণ হবে নিউমোনিক, এটার অর্থ হচ্ছে মনে রাখার কৌশল। হ্যাঁ, জাভা শামশিস, যাতে জাতিভেদ দূরীকরণ, ভাতে ভালোবাসা, সাথে শান্তিপূর্ণ প্রচার, মতে মর্যাদা বৃদ্ধি, শীতে শিক্ষা বিস্তার, দন্তের সাথে সামাজিক সম্প্রীতি। মনে রাখুন জাভা শামশিস মনে থাকলে পুরো উত্তর সহজে লেখা যাবে। 10 সেকেন্ডের রিভিশন। সুফিবাদ ভালোবাসা, সাম্য, শিক্ষা ও মানবতার মাধ্যমে বাংলার সমাজে ইতিবাচক পরিবর্তন এনে শান্তিপূর্ণ ইসলাম প্রচার করেছে।
3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলায় ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা আলোচনা করো। ও মাই গড, সেম প্রশ্ন। বাংলা ইসলাম প্রচারে সুফি সাধকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কখনো বল প্রয়োগ বা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার করেননি, বরং ভালোবাসা, সততা, ন্যায়পরায়ণতা, মানব সেবা এবং উন্নত চরিত্রের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেন। তাদের সহজ সরল জীবনযাপন সাধারণ মানুষকে আকৃষ্ট করে। সুফি সাধকেরা বাংলার বিভিন্ন অঞ্চলে খানকা, মসজিদ, মক্তব, দরগা প্রতিষ্ঠা করেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং দরিদ্র মানুষের সাহায্য করা হতো। তারা মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতেন এবং সব ধর্ম ও শ্রেণী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেন। সুফিদের সাম্য, সহনশীলতা এবং মানবতার আদর্শ বিশেষ করে নিম্নবর্ণের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। ফলে অনেক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। তাদের প্রচেষ্টায় বাংলায় শান্তিপূর্ণ ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। সমাজে সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। পরীক্ষার মূল পয়েন্ট, বল প্রয়োগ ছাড়া ইসলাম প্রচার, ভালোবাসা, মানব সেবা, খানকা, মসজিদ, মক্তব ও দরগা প্রতিষ্ঠা, শিক্ষা ও সমাজসেবা, সাধারণ মানুষের আস্থা অর্জন, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, শান্তিপূর্ণভাবে ইসলাম বিস্তার। মনে রাখার কৌশল ম্যানিমনিক: ভাষা শিয়া গ্র প্র, ভালোবাসা, খানকা, শিক্ষা, আস্থা অর্জন, গ্রহণ, ইসলাম গ্রহণ, প্রচার। মনে রাখুন ভাষা শিয়া গ্র প্র, মনে থাকলে পুরো উত্তর সহজে লিখতে পারবেন। 10 সেকেন্ডের রিভিশন, অর্থাৎ প্রথম প্রশ্ন মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন ছিল কি, ইসলাম প্রচারে সুফিবাদের প্রভাব, আর এটা হচ্ছে ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা। হ্যাঁ, তাহলে 10 সেকেন্ডের রিভিশন হচ্ছে ভালোবাসা, মানব সেবা, শিক্ষা ও উন্নত চরিত্রের মাধ্যমে সুফি সাধকেরা বাংলায় শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেন। ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা করা। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 14 শতকে বাংলায় এসে এখানকার আর্থসামাজিক অবস্থার বর্ণনা দেন। তার বিবরণ থেকে জানা যায় সেই সময় বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ, উর্বর এবং জনবহুল অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে ধান, ফলমূল, মাছ এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হতো। খাদ্যদ্রব্যের দাম তুলনামূলক কম হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল স্বাচ্ছন্দ্যময়। তিনি উল্লেখ করেন যে বাংলার নদীপথ ছিল যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম। দেশি বিদেশি ব্যবসায়ীরা বাংলায় বাণিজ্য করতে আসত, ফলে অর্থনীতি ছিল শক্তিশালী। বাংলায় সূক্ষ্ম বস্ত্র, বিশেষ করে মসলিন, বিভিন্ন দেশে পরিচিত ছিল। তিনি আরও বলেন, বাংলার মানুষ অতিথিপরায়ণ, শান্তিপ্রিয় ও পরিশ্রমী ছিল। কৃষি, বাণিজ্য, শিল্প ও সংস্কৃতির উন্নতির কারণে বাংলা সে সময় একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করে। ইবনে বতুতার বিবরণ থেকে বোঝা যায় মধ্যযুগে বাংলা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ ছিল। তাহলে প্রশ্নটা আবার মনে করে দিই, ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনা। তো ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার আর্থসামাজিক অবস্থার বর্ণনার ক্ষেত্রে পরীক্ষার মূল পয়েন্টগুলো হলো সমৃদ্ধ উর্বর বাংলা, কৃষির উন্নতি, খাদ্যদ্রব্যের কম দাম। সমৃদ্ধ উর্বর বাংলা, কৃষির উন্নতি, খাদ্যদ্রব্যের কম দাম, নদীপথে যোগাযোগ ও বাণিজ্য, দেশি বিদেশি ব্যবসায়ীদের আগমন, অতিথিপরায়ণ ও পরিশ্রমী মানুষ, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি। মনে রাখার কৌশল হচ্ছে উক্রিখানব্য অশ, উতে উর্বর ভূমি, উতে উর্বর ভূমি, কৃতে কৃষির উন্নতি, খাতে খাদ্যের প্রাচুর্য, নতে নদীপথ, বজফলতে বাণিজ্য, অতে অতিথিপরায়ণ, দন্ত সতে সমৃদ্ধ বাংলা। মনে রাখুন উক্রিখানব্য অশ, মনে থাকলে পুরো উত্তর সহজে মনে থাকবে। 10 সেকেন্ডের রিভিশন, ইবনে বতুতার মতে মধ্যযুগের বাংলা ছিল উর্বর, কৃষি ও বাণিজ্যে সমৃদ্ধ, খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং অতিথিপরায়ণ মানুষের দেশ। এতক্ষণ আমরা পড়লাম প্রথম অধ্যায়ে, অর্থাৎ প্রাচীন বাংলার সংক্ষিপ্ত প্রশ্নগুলি। এখন আমরা রচনামূলক প্রশ্নগুলো পড়ব। বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। আমাদেরকে বলা হয়েছে প্রাচীন বাংলা মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে। আমরা পুরো প্রশ্ন করব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো মনে রাখার চেষ্টা করব, বাকিটা নিজের মতো বানিয়ে লাগবো। প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল প্রকৃতি নির্ভর, সহজ সরল এবং পরিশ্রমী। নদী, খাল, বিল ও উর্বর জমির কারণে মানুষের প্রধান পেশা ছিল কৃষিকাজ। পাশাপাশি মাছ ধরা, পশুপালন, তাঁতশিল্প, ছোটোখাটো ব্যবসাও তাদের জীবিকার অংশ ছিল। মানুষের জীবনধারা, খাদ্যাভ্যাস, পোশাক, ধর্মীয় বিশ্বাস, শিল্প, সাহিত্য এবং বিভিন্ন উৎসব মিলেই প্রাচীন বাংলার সমৃদ্ধ সংস্কৃতি গড়ে ওঠে।
এই সংস্কৃতি পরবর্তীকালে বাঙালি জাতির পরিচয়ের ভিত্তি তৈরি করে। মানুষের জীবনযাত্রা প্রাচীন বাংলার অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করত। তারা খুব সাধারণ জীবনযাপন করত। কৃষিকাজ ছিল তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, নৌকা চালানো, গবাদি পশু পালন, তাঁত বোনা এবং হস্তশিল্পের কাজও অনেক মানুষ করত। নদী ও উর্বর জমির কারণে কৃষি ও মৎস্য সম্পদ ছিল তাদের জীবিকার প্রধান উৎস। খাদ্যাভ্যাস ও পোশাক প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, শাকসবজি, ডাল এবং বিভিন্ন ফল। বিশেষ উৎসবে পিঠাপুলি ও মিষ্টি খাবার তৈরি করা হতো। পুরুষরা সাধারণত ধুতি বা লুঙ্গির মতো পোশাক পরত এবং নারীরা শাড়ি পরতেন। পোশাক ছিল সাধারণ, আরামদায়ক এবং স্থানীয় পরিবেশের উপযোগী। ধর্ম ও সামাজিক জীবন প্রাচীন বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করত। হিন্দু, বৌদ্ধ এবং পরে মুসলিম সংস্কৃতির প্রভাব সমাজে দেখা যায়। মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত এবং একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করত। পরিবার ও সমাজে পারস্পরিক সহযোগিতা, বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং অতিথি পরায়ণতা ছিল গুরুত্বপূর্ণ সামাজিক মূল্যবোধ। শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রাচীন বাংলার সংস্কৃতিতে লোকসঙ্গীত, লোকনৃত্য, পালাগান, যাত্রা, আলপনা, মৃৎশিল্প, তাঁতশিল্প এবং নকশিকাঁথার মতো লোকশিল্পের বিশেষ গুরুত্ব ছিল। বিভিন্ন গ্রামীণ মেলা উৎসব মানুষের আনন্দের অন্যতম মাধ্যম ছিল। বাংলা ভাষা ও সাহিত্যের ধীরে ধীরে বিকাশ ঘটে, যা পরবর্তীকালে আরও সমৃদ্ধ হয়। উৎসব ও ঐতিহ্য প্রাচীন বাংলার মানুষ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করত। নবান্ন, পৌষ পার্বণ, বৈশাখী উৎসব, গ্রামীণ মেলা এবং বিভিন্ন লোকজ অনুষ্ঠান মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। এসব উৎসব মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ঐক্য সৃষ্টি করত। লোকাচার, রীতিনীতি ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসত। প্রাচীন বাংলার সংস্কৃতির গুরুত্ব প্রাচীন বাংলার জীবন ও সংস্কৃতি আজকের বাঙালি জাতির পরিচয়ের ভিত্তি। আমাদের ভাষা, সাহিত্য, লোকসঙ্গীত, শিল্পকলা, উৎসব এবং সামাজিক মূল্যবোধের অনেক অংশই সেই সময় থেকে এসেছে। তাই প্রাচীন বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সুতরাং প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল কৃষি নির্ভর, পরিশ্রমী এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, ধর্মীয় অবস্থান এবং সামাজিক মূল্যবোধ আজও বাঙালি জাতির পরিচয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই দায়িত্ব রক্ষা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। একটু খেয়াল করবেন, এই প্রশ্নটাতে যেই প্যারাগুলো দিছে সেগুলো হচ্ছে 1-2 আকারে দিছে। হ্যাঁ, পরীক্ষায় আমরা এটা ফলো করতে পারবো না, এটা আমার স্যারের নির্দেশনা আর কি। আমি যে কোচিং সেন্টারে করি, ARP আলী রেজা পলাশ কোচিং সেন্টার, এটা অনলাইন একটা প্ল্যাটফর্ম যেটাতে শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের পড়াশোনা করা হয় এবং আমার দেখা সবচেয়ে ফ্যান্টাস্টিক একটা কোচিং সেন্টার। মাত্র 800 থেকে 1200-1500 টাকার মধ্যে পুরো বছরের ফুল গাইডলাইন পাবেন আপনি, যতদিন না আপনার পড়ালেখা মানে পুরো একটা ইয়ার পরীক্ষা শেষ হচ্ছে। ওকে, তো আমরা কি করতে পারি, ক করেও দিব না পরীক্ষাতে, আমরা এই 1, 2, 3 এইভাবে যদি কোনো উত্তর দিতে হয় পরীক্ষাতে, তাহলে আমরা সেগুলোকে সংক্ষেপে রোমান চিহ্ন দিয়ে চিহ্নিত করবো। হ্যাঁ, এবার আমরা কোথায় ছিলাম? সুতরাং প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল কৃষি নির্ভর, পরিশ্রমী এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, ধর্মীয় সহাবস্থান এবং সামাজিক মূল্যবোধ আজও বাঙালি জাতির পরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। এই ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। পরীক্ষার মূল পয়েন্ট। আচ্ছা, প্রশ্নটা কী ছিল? অনেকে আমরা প্রশ্ন পড়তে পড়তে প্রশ্নটা ভুলে যাই। প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা করো। এখন প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এই প্রশ্নটার মূল টপিকগুলো হচ্ছে কৃষি নির্ভর জীবন, গ্রামীণ সমাজ, ভাত, মাছ ও শাকসবজির প্রধান খাদ্য, ধুতি, লুঙ্গি ও শাড়ি, ধর্মীয় সহাবস্থান, লোকসঙ্গীত, মৃৎশিল্প, তাঁতশিল্প, নবান্ন, গ্রামীণ মেলা ও লোক উৎসব বাঙালি সংস্কৃতির ভিত্তি। মনে রাখার কৌশল অথবা নিয়মনিক হচ্ছে ক্রি, খা, ধ, শি, উ, ঐ। এটাকে মুখস্থ করে দেবেন। কৃতে কৃষি নির্ভর জীবন, খাতে খাদ্যাভ্যাস, ধর্ম ও সামাজিক জীবন, শিল্প ও সাহিত্য, উৎসব, প্রসূত উৎসব, ঐতিহ্য সংস্কৃতি। আচ্ছা বলেন তো, আমরা কিসের প্রশ্ন পড়তেছি? আপনারা অনেক সময় কী প্রশ্ন পড়তেছি এটা ভুলে যান। তা আবার দেখে নেই, প্রাচীন বাংলা মানুষের জীবন ও সংস্কৃতি। হ্যাঁ, ভালোভাবে মনে রাখবেন, প্রশ্নটা কী করতেছে এটা মনে রাখতে হবে, এটার উত্তরটা কী সেটাও মনে রাখতে হবে। প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল কৃষি নির্ভর ও গ্রামকেন্দ্রিক। এই 30 সেকেন্ডের রিভিশনটা যদি মাথায় গেঁথে দিতে পারে, তাহলে পুরো প্রশ্নটা খুব ঝাক্কাসভাবে পরীক্ষা লিখে দিতে পারবে।
কৃষি নির্ভর এবং গ্রাম কেন্দ্রিক। তাদের প্রধান খাদ্য ছিল ভাত ও মাছ। তারা ধুতি, লুঙ্গি ও শাড়ি পরত। সমাজে ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও অতিথি পরায়ণতা ছিল, অর্থাৎ সমাজে সকল ধর্মের মানুষ মিলেমিশে ছিল। লোকসঙ্গীত, মৃৎশিল্প, তাঁতশিল্প, নবান্ন, গ্রামীণ মেলা ও লোক উৎসব ছিল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই ধারা ও সংস্কৃতি বর্তমান বাঙালি জাতির ঐতিহ্য ও পরিচয়ের মূল ভিত্তি। ওকে, ওয়েট এ মিনিট। তাহলে 2 নাম্বার বড় প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন আমরা পড়ব। প্রাক উপনিবেশিক যুগে, প্রশ্নটা ভালোভাবে পড়বেন। প্রাক উপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। প্রাক উপনিবেশিক, উপনিবেশিক মানে হচ্ছে ব্রিটিশ আমলে, আমরা যখন ব্রিটিশ আমলে ছিলাম, ব্রিটিশ শাসনে ছিলাম। এই প্রাক মানে শুরুর দিকে। প্রাক উপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো। তাহলে প্রাচীন বাংলার মানুষের জীবন ছিল প্রকৃতি নির্ভর এবং কৃষিভিত্তিক। নদীমাতৃক উর্বর ভূমির কারণে এখানে কৃষি, মাছ ধরা, ব্যবসা বাণিজ্য এবং কুটির শিল্পের ব্যাপক উন্নতি ঘটে। একই সঙ্গে ধর্মীয় জীবনও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় হিন্দু, বৌদ্ধ, ইসলাম ধর্মের প্রভাব বাংলার সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। অর্থনৈতিক কার্যক্রম ও ধর্মীয় মূল্যবোধ একে অপরের সঙ্গে সম্পর্কিত ছিল এবং মানুষের জীবনকে সুশৃঙ্খল ও সমৃদ্ধ করে তুলেছিল। প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবন। প্রাচীন বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। উর্বর জমি এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ধান, গম, আখ, তিল, সরিষা, শাকসবজি ও বিভিন্ন ফলের চাষ হতো। কৃষকরা কঠোর পরিশ্রম করে খাদ্য উৎপাদন করতেন। কৃষি ছিল অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস। বাংলা ছিল নদীমাতৃক দেশ, তাই মাছ ধরা মানুষের অন্যতম প্রধান পেশা ছিল। নদী ও সমুদ্রপথ ব্যবহার করে দেশীয় ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যেও গড়ে ওঠে। বাংলার শুষ্ক কাপড়, মসলিন, রেশম, মশলা ও কৃষিপণ্য বিদেশে রপ্তানি হতো। এর ফলে বাংলার অর্থনীতি শক্তিশালী হয়। এছাড়া তাঁত শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্প, নৌকা নির্মাণ এবং কুটির শিল্প ব্যাপকভাবে বিকশিত হয়। গ্রামে নিয়মিত হাট ও মেলা বসত, যেখানে মানুষ পণ্য বেচাকেনা করত। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হয়। একটু ওয়েট করেন, আজানটা শেষ হোক। ওকে, প্রাচীন বাংলার ধর্মীয় জীবন কেমন ছিল আমরা তখন দেখলাম। প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবন, এখানে প্রাচীন বাংলা লিখলেও প্রশ্নে ছিল কি, উপনিবেশিক শাসনের পূর্বে প্রাচীন যুগ, মানে এখানে উপনিবেশিক শাসনের আগেই বুঝাইছে, আগে যে প্রাচীন যুগটা ছিল সেটাই বোঝাই। তো আমরা অর্থনৈতিক জীবন পড়লাম এবং এখন দ্বিতীয়ত ধর্মীয় জীবন পড়ব। প্রাচীন বাংলার বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের প্রভাব দেখা যায়। প্রথম দিকে হিন্দু ও বৌদ্ধ ধর্ম বেশি প্রচলিত ছিল। পরে মুসলিম শাসন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম দ্রুত বিস্তার লাভ করে। ওই যে সুফি সাধকেরা বাংলায় আগমন করে এবং তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়। বাংলায় আগত সুফি সাধকেরা ভালোবাসা, মানবতা, সহনশীলতা ও সমতার বাণী প্রচার করতেন। তারা সহজ সরল জীবনযাপন করতেন এবং খানকা, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সেবা করতেন। তাদের সুন্দর আচরণে অনেক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। অন্যদিকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীও নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করত। এই ধর্মীয় সহাবস্থান বাংলার সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সম্মানবোধ সৃষ্টি করে। অর্থনীতি ও ধর্মের পারস্পরিক সম্পর্ক। প্রাচীন বাংলার অর্থনীতি ও ধর্ম একে অপরকে প্রভাবিত করত। কৃষিকাজ, ব্যবসা ও সামাজিক জীবনের সঙ্গে ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধর্মীয় শিক্ষা মানুষকে সততা, ন্যায়পরায়ণতা, দানশীলতা এবং মানব সেবার শিক্ষা দিত। ফলে সমাজে শান্তি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হতো, যা অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক ছিল। দেখি প্রাচীন বাংলার জীবন থেকে আমাদের শিক্ষা কী। প্রাচীন বাংলার মানুষের জীবন আমাদের শেখায় যে পরিশ্রম, সততা, ধর্মীয় সহনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমাজ উন্নত হতে পারে। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি অন্যের ধর্ম ও মতের প্রতি সম্মান দেখানো একটি সুন্দর সমাজে গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রাক ঔপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক জীবন ছিল কৃষি, ব্যবসা ও কুটির শিল্প নির্ভর।
এবং ধর্মীয় জীবন ছিল মানবতা, সহনশীলতা ও সম্প্রীতিতে সমৃদ্ধ। এই দুই দিকই বাংলার সমাজ, সংস্কৃতি ও ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমান বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে অবদান রেখেছে। পরীক্ষার মূল পয়েন্ট হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, মাছ ধরা ও ব্যবসা বাণিজ্য। তাহলে প্রাচীন বাংলার মানুষের, অর্থাৎ ওই যে ব্রিটিশ শাসনের আগে প্রাক উপনিবেশিক যুগের, প্রাক মানে হচ্ছে পূর্ব, ব্রিটিশ শাসনের আগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনের মূল পয়েন্টগুলো মনে রাখবেন। কৃষি নির্ভর অর্থনীতি, মাছ ধরা ও ব্যবসা বাণিজ্য, মসলিন ও কুটির শিল্প, হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্ম মিলেমিশে ছিলেন, সুফি সাধকদের ভূমিকা, ধর্মীয় সহাবস্থান, অর্থনীতি ও ধর্মের সম্পর্ক, সমাজ ও সংস্কৃতির উন্নয়ন। মনে রাখার কৌশল অথবা নিয়মনিক হচ্ছে ক্রি বা শীত, সুস উ, কৃতে কৃষি, বাতে ব্যবসা বাণিজ্য, শীতে শিল্প, ধতে ধর্ম, সুতে সুফি সাধক, দন্তের সাথে সম্প্রীতি, প্রসূতে উন্নয়ন। আচ্ছা, 30 সেকেন্ডের রিভিশনে যাওয়ার আগে আমি আবারও বলছি ভাই, আমি জাস্ট রিডিং করতেছি, এই নোটটা আমার নিজের তৈরি করা না, এটা আমার টিচার আলী রেজা পলাশ, এআরপি একাডেমির ওনার লেখা। এটা একটা সিক্রেট নোট আমাকে দিছে, তারপরও আমি স্যার থেকে অনুমতি নিয়ে নেব। আমি জাস্ট রিডিং করতেছি যাতে সকলের হেল্প হয়, এবং আমি এটা নিজের জন্যই তৈরি করতেছি। 30 সেকেন্ডের রিভিশন। প্রাচীন বাংলার অর্থনীতির ভিত্তি ছিল কৃষি, মাছ ধরা, ব্যবসা বাণিজ্য, কুটির শিল্প। বাংলার মুসলিম ও কৃষি পণ্য বিদেশে রপ্তানি হতো। ধর্মীয় জীবনে হিন্দু, বৌদ্ধ, ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সুফি সাধকেরা মানবতা, সমতা ও সহনশীলতার শিক্ষা দিয়ে ইসলামের প্রচার করেন। অর্থনীতি ও ধর্ম একে অপরকে প্রভাবিত করে বাংলার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ওকে বাডি, আপনারা অধৈর্য হবেন না। এইটা প্রথম অধ্যায় থেকে আর মাত্র এই প্রশ্নটা আছে, বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। পরিব্রাজক মা হুয়ানের বিবরণের আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ নেয়, অথবা চৈনিক বিবরণের আলোকে মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক চিত্র তুলে ধরো। মধ্যযুগের বাংলার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে চীনা পর্যটক মা হুয়ান এর ভ্রমণ বৃত্তান্ত অন্যতম। তিনি 1500 শতকে চীনের সম্রাটের দূত হিসেবে বাংলায় আসেন এবং এখানকার মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেন। তার বর্ণনা থেকে জানা যায় সেই সময় বাংলা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত জনপদ ছিল। তাই মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক অবস্থা জানার ক্ষেত্রে মা হুয়ানের বিবরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অবস্থা। মা হুয়ানের বর্ণনা অনুযায়ী মধ্যযুগের বাংলার অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী। কৃষি ছিল মানুষের প্রধান পেশা। উর্বর জমিতে প্রচুর ধান, আখ, আদা, তিল, বিভিন্ন ফল ও শাকসবজি উৎপন্ন হতো। নদীমাতৃক হওয়ায় মাছেরও প্রচুর প্রাচুর্য ছিল। বাংলায় বস্ত্রশিল্প, বিশেষ করে সূক্ষ্ম সুতির কাপড় উৎপাদন খুবই উন্নত ছিল। এছাড়া মশলা, রেশম, চিনি ও অন্যান্য কৃষিপণ্য দেশ বিদেশে রপ্তানি হতো। নদীপথ ও সমুদ্রপথে চীন, আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত, ফলে বাংলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। সামাজিক অবস্থা। মা হুয়ানের বিবরণ থেকে দেখা যায় বাংলার মানুষ ছিল শান্তিপ্রিয়, পরিশ্রমী, ভদ্র, অতিথিপরায়ণ। তারা সাধারণ জীবন যাপন করত এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে বসবাস করত। নারী ও পুরুষ উভয়ই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। পরিবার ছিল সমাজের মূল ভিত্তি। মানুষের মধ্যে শৃঙ্খলা, সততা ও সামাজিক দায়িত্ববোধ ছিল। বিভিন্ন পেশার মানুষ মিলেমিশে বসবাস করত, ফলে সমাজে স্থিতিশীলতা বজায় ছিল। ধর্মীয় সাংস্কৃতিক জীবন। মা হুয়ানের মতে বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করত। মুসলমান ও হিন্দুরা নিজ নিজ ধর্ম পালন করলেও তাদের মধ্যে সম্প্রীতি ছিল। ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠান মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি বাংলার মানুষের পোশাক, খাদ্যাভ্যাস, ভাষা ও জীবনযাত্রারও প্রশংসা করেন। সাহিত্য, সঙ্গীত, লোকসংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক রীতিনীতি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল। 4 প্রশাসন ও আইন শৃঙ্খলা। মা হুয়ানের বিবরণ থেকে জানা যায় বাংলায় সুশৃঙ্খল প্রশাসন ছিল। আইন শৃঙ্খলা ভালো থাকায় মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা বাণিজ্য করতে পারত। বাজার ব্যবস্থা নিয়মিত ছিল এবং ব্যবসায়ীরা নিরাপদে পণ্য পরিবহন করতে পারতেন। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। মা হুয়ানের বিবরণের গুরুত্ব। মা হুয়ানের বিবরণের মধ্যযুগীয় বাংলার ইতিহাস জানার একটি নির্ভরযোগ্য উৎস। তার লেখায় বাংলার অর্থনীতি ও সমাজ, ধর্মীয়
সহাবস্থান, ব্যবসা বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র পাওয়া যায়। তাই ইতিহাসবিদরা তার বিবরণকে মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে মূল্যায়ন করেন। সুতরাং মাহুয়ানের বিবরণ থেকে জানা যায় যে মধ্যযুগের বাংলার ছিল কৃষি, শিল্প ও ব্যবসায় সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার মানুষ ছিল পরিশ্রমী, শান্তপ্রিয় প্রিয় ও অতিথিপরায়ণ। ধর্মীয় সম্প্রীতি, উন্নত অর্থনীতি এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কারণে মধ্যযুগীয় বাংলা তৎকালীন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত ছিল। পরীক্ষার মূল পয়েন্ট: মাহুয়ান ছিলেন চীনা পর্যটক। কৃষি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি, উন্নত ব্যবসা বাণিজ্য, শান্তিপ্রিয় অতিথিপরায়ণ মানুষ, ধর্মীয় সম্প্রীতি ও উন্নত প্রশাসন মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস। তাহলে মাহুয়ানের মতে যে মূল টপ পয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে: মাহুয়ান ছিলেন চীনা পর্যটক, কৃষি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি, উন্নত ব্যবসা বাণিজ্য, শান্তিপ্রিয় অতিথিপরায়ণ মানুষ ছিল দেশের, ধর্মীয় সম্প্রীতি ছিল, উন্নত প্রশাসন ছিল, মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উৎস ছিল। মনে রাখার কৌশল: মাকৃবা ধপ্র-ই মাহুয়ান, কৃতে কৃষি, বাতে ব্যবসা বাণিজ্য, দন্তের সতে সামাজিক জীবন, ধতে ধর্মীয় সম্প্রীতি, প্রতে প্রশাসন, রসইতে ইতিহাসের উৎস। 30 সেকেন্ডের রিভিশন। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। 30 সেকেন্ডের রিভিশনটা বারবার একটু দেখে নেবে। মাহুয়ানের বিবরণে মধ্যযুগীয় বাংলাকে একটি কৃষি নির্ভর, ব্যবসায় সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল দেশ হিসেবে তুলে ধরা হয়েছে। মানুষ ছিল পরিশ্রমী, ভদ্র, অতিথিপরায়ণ। হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ছিল। উন্নত কৃষি, বস্ত্রশিল্প, ব্যবসা বাণিজ্য, প্রশাসন বাংলাকে সমৃদ্ধ করেছিল। তাই মাহুয়ানের বিবরণ মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওকে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশিক যুগ, 18-19 শতক। ঔপনিবেশিক অর্থাৎ ব্রিটিশ শাসনের 18-19 শতক। কিন্তু এই অধ্যায়টা আমরা পরবর্তী ভিডিওতে করবো, কারণ লং ভিডিও হলে বোরিং লাগবে। ধন্যবাদ।